শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছি দীপ্তি চৌধুরী। আজ 1 জুলাই, 1 বছর আগের এই দিনে একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের আশায় শুরু হয়েছিল ছাত্র জনতার আন্দোলন। অনেক মানুষের ত্যাগ এবং সংগ্রামের ফলে 5ই আগস্টের যে বিজয় সেটি অর্জিত হয়েছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা সংগ্রাম করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সকলকে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জানাচ্ছি সালাম। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 যেটি সংশোধিত বাতিলের দাবিতে নানাবিধ কর্মসূচি পালন করছেন প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ঈদুল আজহার আগে থেকেই তারা বিক্ষোভ, কর্মবিরতি এবং স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করেছেন এবং সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিচ্ছেন। দর্শক, এই সকল বিষয়ে কথা বলতে চাই আজকে। আলোচনার বিষয় নির্ধারণ করেছি দাবি দাওয়ায় উত্তপ্ত সচিবালয়। দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন বিজ্ঞ আলোচক আমাদের সাথে উপস্থিত রয়েছেন। সাথে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট জনাব এম.এ. আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার মনে হয় জনপ্রশাসন বিশেষজ্ঞ যিনি, তার কাছ থেকে আমরা একটু আপডেটটা জানি যে সংশোধিত অধ্যাদেশ সরকারি চাকরির 2025 সালের, সেখানে আসলে কি ছিল যেটার মেইন বিরোধিতা করে আসলে এই দীর্ঘদিনের আন্দোলন চলছে? এই যে সরকার যে অধ্যাদেশটা জারি করছে, এটা আসলে সত্যি অবাক হওয়ার মতন কাণ্ড যে এটা একটা হাস্যকর অধ্যাদেশ হয়েছে এবং সরকারি চাকরি আইন যেটা, ওইটার সাথে এটাকে সন্নিবেশ করায় এটা ভবিষ্যতে হয়তোবা জনপ্রশাসনে হাম্বুরাবি কোড হিসাবে ইতিহাসে হাস্যরসের খোরাক যোগাবে। কেন কেন আমি একটু বলি, হাম্বুরাবি কোড সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 4000 বছর আগে বেবিলনের 6ষ্ঠ রাজা হাম্বুরাবি, উনি 282টা আইনের একটা সংকলন বের করেন। ওইটাকে হাম্বুরাবি কোড বলা হয় এবং পৃথিবীর আদি অন্যতম পেনাল কোড। তো ওই কোডে আপনার অনেক ভালো জিনিস ছিল, যেমন আপনার অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না। আবার ওইখানে ছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এরকম দণ্ড। কিন্তু পাশাপাশি ছিল চুরির জন্য মৃত্যুদণ্ড। দেখেন, চোখের বদলে চোখ, কিন্তু চুরির জন্য মৃত্যুদণ্ড। ঠিক আমাদের এই সরকারি চাকরি আইনটা তাই দাঁড়াইছে। সরকারি চাকরি আইনের 42(2) দ্বারা এইখানে বলা আছে, কারো যদি ফৌজদারি মামলায় 1 বছরের কারাদণ্ড হয় আর যে কোনো পরিমাণ জরিমানা দণ্ড হয়, সেক্ষেত্রে তার চাকরি যাবে না, শুধু তিরস্কারও দেওয়া যাবে, তাকে নিম্ন গ্রেডেও নামানো যাবে, পদোন্নতি স্থগিত রাখা যাবে। অথচ এই যে 37 ক তারা সংযুক্ত করছে, এইখানে বলা আছে কেউ যদি অনানুগত্য প্রকাশ করে, মানে ইনসাবঅর্ডিনেশন, অথবা যদি নিজের কর্তব্য সম্পাদনে ব্যর্থ হয় অথবা অনুপস্থিত থাকে, তাহলে তার চাকরি চলে যাবে। তো চিন্তা করেন, আমি 1 বছর জেল কেটে এসে আবার আমার পদে বসব, সেটা আপনার হইতে পারে চুরি, দুর্নীতির মামলা, স্নেহতাহানির মামলা, নৈতিক স্খলনজনিত অপরাধ হইতে পারে। এই ক্ষেত্রে আপনার, অথচ আমার বসের কথা না শুনলে আমার চাকরি চলে যাবে। বসের সব কথা তো, তার অনৈতিক কথা তো আমি শুনবো না। এরপরে আপনার ছুটিতে অনুপস্থিত থাকতেই পারে। এই যে এইটা দেখার পরে স্বাভাবিকভাবে
আপনার কর্মচারীদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে। আর ভীতি সঞ্চারের আরেকটা কারণ হয়েছে আপনার ওই যে 79-এর স্পেশাল প্রভিশন অর্ডিন্যান্স যেটা ছিল সেটা 40 বছর কার্যকর ছিল। ওইটাও একটা কালা কানুন, কিন্তু তা দিয়েও কিন্তু কিছু করতে পারে না। কিন্তু ওইটাই কিন্তু অনেক অপপ্রয়োগ হয়েছে। আর অপপ্রয়োগটা এই নিম্ন শ্রেণীর কর্মচারী যারা তাদের প্রতি বেশি হয়েছে। এই জন্য তারা এই বয়ে আপনার এই বিরুদ্ধে গেছে। এইটা আচ্ছা, স্বাভাবিকভাবে আপনার, অথচ আপনার সরকারের উচিত ছিল আন্দোলনের আগেই, দানা বাঁধার আগেই আপনার সরকার নিজের ইমেজ রক্ষার্থে এই অধ্যাদেশটা বাতিল করে দেওয়া। তাদের নিশ্চয় কোনো যুক্তি আছে এটা করার, তাই না? যুক্তি আপনি বলেন যেখানে নাকি একটা জনপ্রশাসন মন্ত্রণালয় বাদই দিলাম, মন্ত্রিপরিষদ বিভাগে একটা কমিটি আছে, এরপরে আপনার সচিব কমিটি আছে, এরপরে আইন মন্ত্রণালয়ের ব্যাটিং শাখা আছে। এই যে এরা কি এতটাই অদক্ষ, এতটাই অযোগ্য যে এগুলি বুঝতে পারবে না? এরপরে আপনার উপদেষ্টা পরিষদে তো সাবেক আমলারা আছেন, আইনজীবীরা আছেন, তাদের চোখে কি এইগুলি পড়ে নাই? কারণ ফোল্ডারে তো আপনার ওই গ্যাজেটটা দেওয়া থাকে, ওই গ্যাজেটের মধ্যে তো 42 ধারাটাও ছিল। তো 37 ধারাটা যখন ধারাটা যখন সংযুক্ত করে তখন 42 ধারাটা চোখ যায় না। সম্পূরক প্রশ্ন হচ্ছে যে এটার একটা মানে প্রণয়নের কারণ হিসেবে বলা হয়েছে যে সাম্প্রতিক সময় যে সরকারি কর্মচারীদের যে কিছু আন্দোলন এবং বিশৃঙ্খলা এবং সরকারের সাথে তাদের হচ্ছে এক কাজের একটা বিঘ্ন তৈরি হয়েছে এবং সরকার তাদের সেই রকম সহযোগিতা পাচ্ছেন না, এরকম একটা ব্যাপার। 2018 সালে অধ্যাদেশ সংশোধন করে আসলে এটাকে আরো কঠোর হয়েছে। সেটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে? এটা তো আপনার ওরা মুখ দিয়ে বলতেছে, কিন্তু ইয়াতে কি আছে? আইনে আছে? আইনের কোনো উদ্দেশ্য বলছেন? 37 ক ধারায় যদি আপনার বলে দিতেন যে জনশৃঙ্খলা রক্ষার্থে বা। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কর্মচারীদের মধ্যে আপনার শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এটা জারি করা হইল, তাহলেও তো অপপ্রয়োগটা কমতো। যেমন 79-এ বলা ছিল যে শুধু আন্দোলনের ক্ষেত্রে এটা আপনার ব্যবহার হবে, তারপরেও অপপ্রয়োগ হচ্ছে। এখানে তো আপনি বলেন নাই, কিছুই বলেন নাই। আজিজ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ঊর্ধ্বতনের কথা শুনতেই হবে বা এই ধরনের কিছু সংশোধন আনা হয়েছে, এখানে কি আপনার মনে হয় না যে ধরেন এই সরকার তাদেরকে দিয়ে বা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য যদি করেও থাকে, কিন্তু আলটিমেটলি এটা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেবে এবং আবারও যদি কেউ যদি স্বৈরাচারী হতে চায় এবং স্বৈরাচারী সিস্টেম করতে চায় তাহলে আসলে ব্যবহার করতে পারবে না আমলাতন্ত্রকে? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। উনি তো জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল অভিজ্ঞ। আমার বক্তব্য হল সাধারণ মানুষ হিসাবে সংবিধান হচ্ছে মাদার ল। সংবিধানের 23, 135, 136 অনুচ্ছেদে সরকারিরা কর্মচারী সরকারের সংবিধানে বলা আছে কোনো আন্দোলন করতে পারবে না, কোনো অচলাবস্থা তৈরি করতে পারবে না, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওনারা সেক্রেটারিয়েট অচল করলো কেন? দেশটা চলবে কিভাবে? 1। 2 নম্বর হচ্ছে 1979 সালের যে আইনটা ছিল সেখানে যে কথাটা উনি বলেন নাই, তখন হচ্ছে কি আগে শোকজ করলে আপনার তার বাসার ঠিকানায় শোকজ লেটার দেওয়া হতো, এবং যদি বাসায় ঠিকানা যদি নাও পাওয়া যায় অন্তত যেখানে দেখা যায় সেখানে ওই নোটিশ সেটে দেওয়া হতো। এখন যেটা 2025 সালে করা হয়েছে যে ইমেলে শোকজ করা যাবে, এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ ইমেল অনেক কর্মচারীর হয়তো অফিসারের আছে, অনেক কর্মচারীর নাই, বা সরকারি ইমেলে ঢোকার সমস্যা,
সুতরাং তারা তো সিটি নাও পেতে পারে। 2 হচ্ছে আগে আইনে ছিল যে আপনি যদি লঘুদণ্ড করেন তাহলে প্রথমে আপনাকে 10 দিনের নোটিশ দিয়ে শোকজ করতে হবে, আপনার সময় চাইলে আরও 7 দিন দেওয়া হবে, এবং পরে যদি তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় তাহলে আরও 5 দিন দেওয়া যেতে পারে। এবারে করা হয়েছে কি ফ্ল্যাট রেট, এবং গুরুদণ্ড হলে আরও একটু বেশি পাবে সময় অ্যাপ্লাই করলে। কিন্তু এবারে করা হয়েছে যে প্রথমে শোকজ করবে 2 বা 3 দিন, পরের বারে যদি সে আপিল করে বা চার্জ ফ্রেম হয় তারপরে পাবে 5 দিন। এই দুটো হলে প্রধান দাবি। এর সাথে যুক্ত করছে মর্গ ভাতা, নানান কিছু যুক্ত করছে, এটা আন্দোলনকে চাঙ্গা করার জন্য। এখন এই অবস্থাটা তৈরি হয়েছে কেন? জনসংখ্যা। ধরেন আমার আত্মীয় স্বজন সিএসপি আছে, ইপিসিএস ছিল, সেক্রেটারি ছিল, রিটায়ার করছে, সব এখনও চাকরিতে আছে। তো সুতরাং এদের আমি আইন কানুন তো না জানলেও সাধারণভাবে যে ধারণা জানি, এখানে বস ইজ অলওয়েজ রাইট, এই সিস্টেম মানা হয় বরাবর থেকে এই আমলাতন্ত্রে। এখন যদি সিনিয়রকে না মানে তাহলে প্রশাসন চলবেই বা কী করে? এখন সিনিয়ররা এর উল্টা আছে, যে সিনিয়র যদি ধরেন যেমন ফসিবাদের দোসর হয়ে গেল, তো নিচেরগুলোকে সবাই বাধ্য করলো, এটা তো অসুবিধা আছে। আসলে হচ্ছে কি, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা জনসেবা করবেন। জনসেবা সিনিয়রও করতে হবে, জুনিয়রও করতে হবে। একমাত্র দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার জনসেবা, এর বাইরে কোনো কাজ আর কোনো ম্যান্ডেট দেওয়া। সংবিধানে তাই বলা আছে, সংবিধানে কোথাও বলা নাই আপনি দাবি আদায়ের জন্য আন্দোলন করেন, হেই করেন, সেই করেন। আমরা সাংবাদিকদের যেমন 39 অনুচ্ছেদে বলা আছে যে আপনি ইয়ে করতে পারেন, আমরা ট্রেড ইউনিয়ন করতে পারি, ডিসেন্টার, ওনাদের তো নাই, সরকারি আইনে নাই। এখন তারা পুরা রাস্তায় নেমে গেছে। আবার বড় আমলারা কিন্তু দৃশ্যমান না, কর্মচারীদের নামায় দিছে। তো সুতরাং এখন আইনের ত্রুটি আছে, যে এটা হঠাৎ করে যে আইনটা করলো যে 2025 সালে, এই দুটো হলো প্রধান অন্তরায়। একটা হচ্ছে আপনি ইমেলে শোকজ করে দিলেন, সময় অল্প। এখন ধরেন একজনের বিরুদ্ধে দুর্নীতির চার্জ আসলো, তাকে তো আপনার 3 দিনের ভিতরে তাকে তো সব কিছু সংগ্রহ করে উত্তর দেওয়া সম্ভব না, এটা একটা সমস্যা লিগালি। ইমেলে আপনি শোকজ করলেন, ইমেল তো অনেক কর্মচারীর নাই, হ্যাঁ, এটা পাবে কি করে? সে জানবেই না, অথচ চাকরি চলে যাবে। তো এই জন্যেই এইটা কিন্তু বিবেচনা প্রসূত হয় নাই, আমার বক্তব্য হচ্ছে এখানে সমস্যা। কিন্তু আমার কথা হচ্ছে অচল অবস্থা যে তৈরি করে ফেলছে, এ তো আইনে আছে, সংবিধানে আছে, আইনে আছে। তাদের চাকরি কেন সরকার খেতে পারবে না? আমলার বিরুদ্ধে আপনি কোনো দুর্নীতির কেস করতে পারবেন না, কেন পারবো না? আমি মালিক দেশের, উনি হলেন আমলা, হচ্ছে কর্মচারী, সেবক, ওনার বিরুদ্ধে কেন? সরকারের অনুমোদন লাগবে, তাছাড়া আপনি তার বিরুদ্ধে মামলা করবেন। অর্থাৎ এই আমলারা দোষ করে, বিশেষ করে আমি বলবো ফেসিবাদের সময় নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে এই প্রশাসনকে হাতে নেওয়ার জন্য নানান সুযোগ সুবিধা দিছে, হ্যাঁ, এবং এখন এইটার থেকে বেরোতে পারতেছে না। এর সাথে হয়েছে, ধরেন যেদিন সরকার 5ই আগস্টে পরিবর্তন হয়, তো ওর 7 দিনের মাথায় বণিক বার্তায় একটা রিপোর্ট করেছিল যে বিশেষ করে প্রশাসন ক্যাডারের, এই ক্যাডারের উপরে ভর করেই কিন্তু ফেসিবাদের জন্ম হয়। হ্যাঁ, আপনি দেখেন ডিসি-টিসি সব কিছু মিলে, এই যে পুলিশ টুলিশ মিলে এই কাজটা হয়। হ্যাঁ, তো এখানে প্রশাসনের দায় আছে। তো দেশটাকে ওনারা কেন, ওনার সংবিধানে তাদের দায়িত্ব, এবং প্রশাসনে এখনো বিশৃঙ্খলা আছে। আমরা একটু জনপ্রশাসন বিশেষজ্ঞের কাছে জানি, এই যে যেমনটা এম এ আজিজ বলছিলেন যে তারা আসলে আন্দোলন করার এখতিয়ার রাখেন না, কিন্তু আসলে সচিবালয় তো এখন বেশ কিছুদিন ধরে উত্তপ্ত আছে আন্দোলনের জন্য। এইটা কি আসলে ঠিক, বা এইটার প্রতিকার সরকার কিভাবে করতে পারতেন? আপনার জনসেবা ব্যাহত করে, আপনার বিঘ্নিত করে, জনশৃঙ্খলা বিঘ্নিত করে, জনগণের আপনার চলাচল বন্ধ করে দেয়, এরকম আন্দোলনের কোনো দিনই সরকারি কর্মচারীরা করতে পারে না। তারা যা করতেছে বেশ কিছুদিন যাবৎ, এটা কোনো ক্রমে কাম্য না, এবং এটা হওয়া উচিত না। এই জন্য প্রয়োজন ছিল কঠোর আইনের।
কিন্তু আপনার 79টা থাকলেও ওইটা দিয়া রক্ষা করা যেত, কিন্তু 2019 সনে আসে আপনার এই কর্মচারীদেরকে হাত করার জন্য, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনার এইটা বাতিল করে দিয়ে কি ছিল ওই যে স্পেশাল প্রভিশন অর্ডিন্যান্স, এই আপনার এই যে সরকারি চাকরি আইন দিয়ে বাতিল করে দিল। তো এখন তারপরে সরকারের হাতে কিন্তু আর কিচ্ছু নাই, এই আপনার বছরকে বছর চলবে ওই বিভাগীয় মামলা, যেটা হোমিওপ্যাথি ওষুধের কোনো আপনার কঠোর আইন ছিল না। প্রয়োজন ছিল আপনার সরকারের একটা কঠোর আইন করা, কিন্তু কঠোর মানে এই নয় যে আপনার সেটা সংবিধানের পরিপন্থী হবে এবং সেইটা এমন হবে যেটার অপপ্রয়োগের বেশি সুযোগ থাকে। তাহলে কি এই আন্দোলন মানে কন্ট্রোল করার ক্ষমতা সরকারের নেই কোনোভাবে? আপনার সেই ধরনের যে ধরনের আপনার আন্দোলনের জন্য যে ধরনের আপনার কৌশল নিতে হয়, বিভিন্ন আপনার প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়, সেই রকম প্রশাসনিক দক্ষতা এখন প্রশাসনের আছে বলে আমার সন্দেহ। যেই কারণে তারা এই আইনটা প্রণয়ন করতে গেছে। আইনটা প্রণয়ন করতে গিয়া এটা কঠোর আইন হয় নাই, ওই যে বলছি হাস্যকর আইন হয়ে গেছে, এবং আরও কত যে অসঙ্গতি আছে এবং আইনটায় যে এত ভুল আছে আপনার সেটাও তাদের চোখে ধরা পড়তেছে না। আপনার এখানে আপিল রিভিউর কথা বলা আছে, আপনার 34 ধারা এবং 36 ধারা আপিল রিভিউর সুযোগ দেওয়া আছে, কিন্তু এই যে আপিল রিভিউর সুযোগ আপনার দেওয়া আছে 34 ধারা বলা আছে, 34 ধারা 36 ধারার আপিল করতে পারবে এই সংক্রান্ত 32 ধারার যেই অপরাধ তার জন্য, 32 ধারায় যেই আদেশ হবে দণ্ডাদেশ তার বিরুদ্ধে, কিন্তু এখনকার আদেশটা তো 37 ক ধারার, তাহলে এটি কিভাবে আপিল বা রিভিউ করবে? এখানে তো একটা জটিলতা দেখা দিবে। আর তাছাড়া আরেকটা দেখেন, আপনার এই যে সচিবালয় হচ্ছে, আপনার না হয় এই আইন কন্ট্রোল করলেন, এই যে আপনার সিটি কর্পোরেশনে মারামারি হয়েছে, ওদেরকে তো এই আইনে ধরতে পারবেন না, তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য না। আপনার এই আইন শুধুমাত্র সরকারি কর্মচারী, সরকারি চাকরি আইন যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের একটা গ্রুপের জন্য। সব সরকারি কর্মচারীও এর আওতায় আসবে কিনা, যেমন জুডিশিয়াল সার্ভিস, ইয়েটিয়া, মানে আমরা নিজেরাই জটিল করে রেখেছি ব্যাপারটা। এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। এইটা নিয়ে এই যে কর্পোরেশন সেক্টর যারা নাকি জনগণকে জিম্মি করে, কথায় কথায় সেবা বন্ধ করে দেয়, আপনি তাদেরকে তো এই নিয়ে ধরতে পারবেন না। আপনি সবাইকে ধরা যায়, এরকম করে একটা কঠোর এবং যুক্তিসঙ্গত আইন করেন। সংশোধন যখন হবে সেটা তো একটা মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী হওয়া উচিত। এখানে রাইখে তো করতে পারবেন না। আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে জুলাই ঐক্য নামের যে একটি সংগঠন আছে, তারা ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের দোসর আখ্যা দিয়ে 44 জন সচিব এবং 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে, যাদের আসলে তারা বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি করেছে, এবং 6 জনকে ইতিমধ্যে অবসরে পাঠানো গেছে এবং জানা গেছে যে আরও কয়েকজনকে শীঘ্রই পাঠানো হবে। এবং এই যে আন্দোলন করছেন সচিবালয়ের মানুষরা, সেই দাবির মধ্যেও কিন্তু আছে যে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগীদের দ্রুত অপসারণ, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং অবসরপ্রাপ্ত বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন করতে হবে। আবার যেখানে আইনি বলে যে আপনাকে আসলে ঊর্ধ্বতনের কথা মানতে হবে এবং এই আমলারা বা এই প্রশাসন মানে সরকারের কাছে আসলে জিম্মি,
সেই জায়গায় কি তারা আসলে সরকারের জন্য কাজ না করে বা সরকারের অবাধ্য হয়ে কাজ করার ক্ষমতা রাখেন কিনা? যদি আসলে তাদের সাথে দ্বারাই কন্ট্রোল হতে হয় তাহলে কি তাদেরকে অমুক সরকারের দোসর তমুক সরকারের দোসর বলে এই যে বঞ্চিত করা হয়, এটা শুধু আওয়ামী লীগ সরকারের দোসর তো না, আগেরও হয়েছে এরকম যে বিএনপি সরকারের আমলে সে পদোন্নতি ভালো পেয়েছে তার মানে তাকে এখন অফ করে দাও। এইটা আসলে কেমন করে, এইভাবে কি কোনো প্রশাসন তার সঠিক নিয়মে বা গতির সাথে চলতে পারবে? জনাব এম এ আজিজ বলেন। না দেখেন, এই যে প্রশাসন, বিশেষ করে আমি বলবো প্রশাসন ক্যাডারের যে চাকরিজীবীরা, তারাই তাদের নিজেদের সমস্যা তৈরি করেছে। মেয়র হানিফ 96 সালের নির্বাচনের আগে, আন্দোলনের আগে, মেয়র হানিফ প্রেস ক্লাবের সামনে গণ আদালত করেছিল, এই জনতার মঞ্চ। সেখানে ওই মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে, সেক্রেটারি, তার নেতৃত্বে সব প্রশাসনের কর্মকর্তারা এসে এটার সাথে যোগ দিছে। ওই দিন প্রশাসন ধ্বংস হয়ে গেছে, ওই দিন। কারণ এইটা সেই আলমগীর সাহেবকে আওয়ামী লীগ সরকার মন্ত্রী বানাইছে। সে আবার বলছে যে সাভারের গার্মেন্টস নাকি বিএনপির লোকজন ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলায় দিছে, বলছে না? তো তার তো শাস্তি হওয়া উচিত ছিল। আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে যারা এই সভায় আসছিল, আইন যদি অনুসরণ করেন সংবিধান অনুযায়ী, তাদের সবগুলোর চাকরি খাই দেওয়া উচিত ছিল, তাহলে শিক্ষা হয়ে যেত। এখন এই প্রশাসন ক্যাডার, ধরুন 26টা ক্যাডার আছে, উনি বাজেন বোধ প্রশাসন ক্যাডারের। আমি বলি ওনারা 6 মাস এখানে, 1 বছর এই মিনিস্ট্রি, 2 বছর ওনারা স্পেশালিস্ট, ওনারা ছাড়া রাষ্ট্রই চলে না। 25টা ক্যাডার রয়ে গেছে বাইরে, এবং প্রশাসন ক্যাডারে বিএ পাস করলে দরখাস্ত করা যায়, আর অন্য ক্যাডারে MA পাস লাগে। আমি ওনার সামনেই বলতেছি। আপনি ধরেন এই যে বণিক বার্তার কথা বলছিলাম, 7 দিনে রিপোর্ট দিয়েছিল, প্রশাসন ক্যাডারের 95% হলো ফেসিবাদের দোষর লিখছিল, এবং এটা কিন্তু সরকারের একটা জায়গায় পাঠাইও দিয়েছিলাম আমি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এটার কারণটা হচ্ছে যে এই যে প্রশাসন ক্যাডারকে সরকার এক্সপ্লয়েট করতে চাইছে, প্রশাসন ক্যাডারও এক্সপ্লয়েট করতে চাইছে। আগে যেমন সুপিরিয়র সার্ভিস ছিল, এখন এই যে আন্দোলন হচ্ছে, 25 ক্যাডার 2% ছাড়ছে, প্রশাসন ক্যাডার 2%, অন্যরা 2%, ওনারা বাকিটা পাবে। কেন? 25 ক্যাডারের আগে ডিসি হতো, সুপিরিয়র সার্ভিসে ইন্টারভিউ দেওয়া হলে সমস্যা কি? কাউকে ভাগ দেবে না। আপনি দেখেন প্রশাসন ক্যাডার মিনিস্ট্রি চালাবে, ও মিনিস্ট্রির অধীনে যত বিভাগ ডাইরেক্টরেট আছে সব জায়গায় সে ডিসি টিসি সব প্রশাসন ক্যাডার। এক ক্যাডারের লোক আছে 26,000-এর মতো, সম্ভবত এখন 26,000-এর মতো, এই 16,000-এর মতো। তো এই লোক দিয়ে সারা দেশ চালাবে, এবং ওনাদের কাছে সরকার জিম্মি হয়ে থাকে। এই যে আন্দোলন করতেছে, এটা সবগুলোর চাকরি যাওয়া উচিত আইন যদি অনুসরণ করে। কিন্তু সরকার যে হঠাৎ করে যে আইনটা করলো, এই অসংজ্ঞ আইনটা কেন করলো? ওনার কি কারো মাথায় কি একটা সঠিক বুদ্ধি নাই যে সব কর্মচারীর ইমেল থাকে না? শোকজ ইমেলে করবে কেন? আর একটা লোককে শোকজ করবেন, সরকারি অফিসার, তাকে মাত্র প্রথম 10 দিন 5 দিন দিবেন, 2 দিন মনে হয় না, 7 দিন, প্রথম 2 দিবস, 7 না, প্রথম হলো 2 অথবা 3 দিন। তারপরে যদি সময় চায়, হ্যাঁ, না এখন দিছে 25-এর দিছে, 25-এ 7 কার্য দিবস, 7 কার্য, ফার্স্ট শোকজ 7 কার্য দিবস, সেকেন্ড শোকজ 7 কার্য দিবস। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অ্যাব্রাপ্টলি হঠাৎ করে অকস্মাৎ অধ্যাদেশ জারি করে দিয়েছে। এখন যেহেতু একটা দেশে একটা কালচার হয়ে গেছে, আপনি না কোনোভাবে তো আলোচনা করে নিতে পারতেন। হ্যাঁ, তা তো সরকার, কিন্তু অনেক প্রয়োজনীয় জায়গায় আবার হাত দেওয়া হয়নি। মোটামুটি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেই জায়গায় পরিবর্তন এনে একটা এরকম পরিস্থিতি তৈরি করা হলো। জনপ্রশাসন বিশেষজ্ঞের কাছে জানতে চাইবো যে এত মানে সমস্যা বা কন্ট্রাডিক্টরি আইন রয়েছে এখানে, এটার আসলে সমাধান কিভাবে হতে পারে? কারণ শুরু থেকে আমরা সংস্কারের যখন কথা হয়, শুরু থেকে শুনছি যে আমলাতন্ত্র প্রশাসনের জায়গায় বিপুল পরিবর্তন আনতে হবে, ঢেলে সাজাতে হবে, কিন্তু আলটিমেটলি তো দেখলাম এই জায়গাটাই সবচেয়ে বেশি এখনো বিশৃঙ্খল হয়ে আছে। সেখানে সমাধান কোন জায়গায় মনে করেন? আপনার ওই কথার জবাব দেওয়ার আগে আমি আরেকটু বলে নিই, এই যে অনানুগত্য, ইনসাবঅর্ডিনেশন, এই জিনিসটা যে কত মারাত্মক। আমি তো মাঠ পর্যায়ে চাকরি করে আসছি, আপনার মাঠ পর্যায়ের বিশেষ করে যারা মহিলা কর্মচারী, নিম্ন শ্রেণী, তারা এইটার যে
কি পরিমাণ ভিকটিম হবে আপনার এটা কল্পনা করতে পারেন না। আপনার কিছু কর্মকর্তা আছে, তাদের যদি কোনো অনৈতিক আবদার না শোনেন, তখনই এই অনানুগত্যের ফাঁদে ফেলায় আপনাকে চাকরিচ্যুত করে দিবে। আপনার অত্যন্ত এরপরে আপনার অনুপস্থিত থাকলেন, যে কোনো একটা কারণে আপনার অনুপস্থিত থাকলেন, আপনার যদি অসাধু কর্মকর্তা হয়, সে যদি অধীনস্থ থাকে, তাকে করতে পারে। একটা কাজ দিলেন, সে কাজটা হয়তো কোনো কারণে সে পারে নাই, কর্তব্য সম্পাদনে আপনি ব্যর্থ হয়েছেন। তো এই ধরনের শব্দ তো একটা ভালো অন্য থাকতে পারে, যেগুলির অপপ্রয়োগ হইতে পারে। খুব স্ট্রেইট একটা নির্দেশনা থাকতে হবে, তাই? হ্যাঁ, আপনার একটা আইন যখন করবেন, সেটা সব দিক বিবেচনা করিয়া আপনার যেটা আপনি কঠোর আইন করেন। আপনার 7 কার্য দিবস প্রথম শোকজের জন্য দিয়েছেন, দ্বিতীয় শোকজের জন্য দিয়েছেন, ঠিক আছে। আবার এখানে দেখেন সবচেয়ে মারাত্মক আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যখন নাকি যে অভিযোগ গঠন করবে, সে নিয়োগকারী কর্তৃপক্ষ হইতে পারে, তার অধস্তন হইতে পারে, অধস্তন ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ। তো সে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আপনার মনে করেন কোনো ক্যাডার কর্মকর্তাকে যদি দণ্ড দিতে হয় এই আইনে, তাহলে রাষ্ট্রপতি তো নিয়োগকারী কর্তৃপক্ষ, রাষ্ট্রপতি তো অভিযোগ গঠন করবেন না, করবেন সচিব। সচিব গঠন করিয়া উনি নোটিশ জারি করলেন, জব যাই দিলেন, সচিব বলল যে না, এটা আমার পছন্দ হয় নাই, সে দোষী। এই দোষী কি নির্দোষ, এইটা নির্ধারণের ক্ষমতা আপনার অধস্তন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে, যেটা সংবিধানের 135 অনুচ্ছেদে 1 দফার পরিপন্থী। কারণ একমাত্র নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন কেউ তো কাউকে চাকরি থেকে বরখাস্ত এসব করতে পারে না, কিন্তু এখানে তো দোষী সাব্যস্ত করে দিলেন, তাহলে বরখাস্ত আপনার করতে পারবে। একটু সমাধানের জায়গাটা বলেন আমাদের। সমাধানের জায়গা হয়েছে আপনার এইটাকে, অধ্যাদেশটাকে আপনার বাতিল করে দিয়া কঠোর একটা আইন করুক, জনশৃঙ্খলা এবং জনসেবা এবং কর্মচারীদের মধ্যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এইসব এর জন্য কঠোরভাবে একটা ভালো আইন এবং প্রজাতন্ত্রের সমগ্র কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করে বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় সরকার, এরা বাদ যাবে তা না, সবাইকে অন্তর্ভুক্ত করেন, করে একটা ভালো কঠোর আইন করেন, যাতে এই ধরনের আন্দোলন আমাদেরকে দেখতে না হয়। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। কিছু একটা বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে কঠোর আইন, এটা সংবিধান আছে, সংবিধান এখন প্রশাসন সংস্কার কমিশনে আছে, সেই কমিশনে সংবিধানের আলোকে এটা কিন্তু অ্যাড্রেস করা দরকার। কারণ এই যে ধরেন 1 বছর জেল হয়ে গেল, তবুও তিনি চাকরি করবেন, এটা কেমন কথা? মানে ঢেলে সাজানো দরকার, ঢেলে সাজানো, প্রশাসন ঢেলে সাজানো, কারণ প্রশাসন ক্যাডারটা একদম সবকিছুকে জিম্মি করে ফেলছে। এটা অবশ্যই ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। ইট শুড বি আ প্রায়োরিটি যে আমাদের যে প্রশাসনের কে নিয়ন্ত্রণ করার যে আইন রয়েছে, যে নিয়ম বা বিধিমালা রয়েছে, সেই জায়গাটিকে আসলে কোনো রকমেই সংবিধান পরিপন্থী তো কোনো কিছুই হতে পারে না, কিন্তু যাতে কর্মকর্তাদের জন্য এটি সুবিধার হয় এবং জনগণের জন্য সেটি জনবান্ধব হয়, সেই প্রত্যাশাটি আমাদের থাকবে। আমরা আবেদন জানাচ্ছি যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে তাদের সুদৃষ্টি দেবেন এবং এটাকে একটা অগ্রাধিকারে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছে আমাদের আয়োজন থেকে। আবার দেখা হবে, আবার কথা হবে।